হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? বরাবরের মতো আজও আমরা কিউট একটা রোমান্টিক ড্রামার গল্প নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো আর টাইম ওয়েস্ট না করে আমাদের আজকের ড্রামা এক্সপ্লেনেশনটা শুরু করি। ড্রামার শুরুতে আমাদের এই ড্রামার মেইল লিডকে দেখি এবং তার নাম মিস্টার লো এবং সে অনেক বড় কোম্পানির সিইও। তবে সে শান্ত টাইপের ছেলে এবং স্পোর্টস অনেক লাইক করে, স্পেশালি এমন স্পোর্টস যেটাতে হাইট ইনভলভ থাকে। এমন করতে যেয়ে সে বহুবার মৃত্যুর সম্মুখীন হয়েছে, তবুও সে এগুলো খুবই এনজয় করে। এরপর আমরা আমাদের ফিমেল লিডকে দেখি এবং তার নাম টাং এবং ট্রিপে সে লুকে প্রথমবার দেখে তার কিউট স্মাইলে ট্যাংয়ের দিল ছুঁয়ে যায়। ট্যাং রিল্যাক্স করতে ট্রিপে এসেছিল, তবে বানজি জাম্পিং করতে যেয়ে ভয় তার কলিজা বের হয়ে যায়। এখানে লো এসে দেখে একটা মেয়ে বানজি জাম্পিং করতে যেয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এজন্য লো তার চোখে চোখ রেখে তাকে আত্মবিশ্বাস দিতে দিতে হঠাৎ তাকে ধাক্কা মেরে দেয়। ট্যাং বেচারি ভয়ে চিল্লিয়ে ওঠে এবং বলে, আমি উপরে যেয়ে এটার বদলা নিব। তবে ট্যাংয়ের কোনো আইডিয়া ছিল না যে লু হাইট দেখে একটুও ভয় পায় না। সে উপরে এসে লুকে ধাক্কা মেরে দেয়, তবে লু এটাতে মজা পায় এবং খুবই এনজয় করতে থাকে। এরপর দেখি ট্যাং হাতে একটি বিষাক্ত মাশরুম নিয়ে ঘ্রাণ নিতে যায়। লু এটা দেখতে পায় এবং দ্রুত এসে তার জীবন বাঁচায়। পরের সিনে দেখি ট্যাং এক জায়গায় দাঁড়িয়ে নিজের নাম নিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, এখন থেকে আমি সর্বদা খুশি থাকবো। লু তাকে দেখতে পায়, সে নেচার ফটোগ্রাফি করতে এসেছিল। ট্যাংয়ের অজান্তেই তার কিউট একটা ফটো ক্লিক করে নেয়। তারা রাত্রে ক্যাম্পিং করে। তখন ট্যাং ঘুরতে ঘুরতে একটা জঙ্গলে চলে আসে। তখনই তার সামনে একটা বিষাক্ত সাপ চলে আসে। তবে এখানেও লু এসে তার জীবন বাঁচায় এবং তাকে সাথে করে নিয়ে যায়। কিন্তু বেচারি যাওয়ার সময় পড়ে যায় এবং তার বুকে একটা বিষাক্ত যোগ চিপকায় যায়। লু তাকে হেল্প করে এবং তাকে উঠিয়ে নিজের ক্যাম্পে নিয়ে যায়। তাকে শুয়ে দিয়ে বলে, এখনই চুষে বিষ বের করতে হবে, না হয় তোমার জীবনও চলে যেতে পারে। আর এমনও জায়গা ট্যাং বেচারি লজ্জা পাচ্ছিল। লু বলে, আমরা অপরিচিত, লজ্জা পাওয়ার কিছুই নেই। এরপর আমাদের আর কখনোই দেখা হবে না, এটা বলে চুষে তার বিষ বের করে দেয় এবং ব্যান্ডেজও করে দেয়। এরপর লু বাহিরে বসে ভাবতে থাকে, ছোটবেলায় আমার এমন একটি ফ্রেন্ড ছিল এবং তার নামও ট্যাং ছিল, এটা ওই মেয়েটিও হতে পারে। পরের দিন তাদের আর দেখা হয় না, তারা দুজনই নিজ নিজ গন্তব্যে চলে যায়। ট্যাং আসলে অ্যাব্রোড থেকে পড়াশোনা কমপ্লিট করে চায়নায় ফিরে এসেছে। সে ট্রিপ শেষ করে সোজা দাদির বাসায় যায় এবং দাদির ফ্ল্যাটের চাবিও তার কাছে আছে। সে ভিতরে ঢুকে পড়ে, তবে ভিতরে কেউ আছে কিনা এটা খেয়াল করে না। আমরা দেখি ভেতরে জ্যান নামের একটা ছেলে আছে। জ্যান এই বাসাটি ভাড়া নিয়েছে। যখন ট্যাং আর জ্যান একে অপরের মুখোমুখি হয় তখন তারা একে অপরকে দেখে দুজনই ভয় পেয়ে যায়। জ্যান বাসা ভাড়ার ডকুমেন্টস বের করে দেখিয়ে বলে, এই দেখো আমি বাসাটি ভাড়া করে নিয়েছি, তুমি এখান থেকে ভাগো। তবে ট্যাং এত সহজে হার মেনে যাওয়া মেয়ে না। ট্যাং বলে, এই শহরে আমার কেউই নাই। আজ যদি তোমার কারণে একটা মেয়ে রাস্তায় পড়ে মারা যায় বা তার সাথে যদি খারাপ কিছু ঘটে যায়, তুমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবা? এজন্য জাস্ট একটা রাত আমাকে এখানে থাকতে দাও। আর তার এগ্রিমেন্ট পেপার উঠিয়ে নিয়ে দৌড় দেয়। জ্যান বেচারারও তার জন্য মায়া হয়, এজন্য তাকে আজ রাত এখানে থাকতে দেয়। পরের দিন সকালে জ্যান উঠে দেখে পুরা রুমের স্টাইল চেঞ্জ হয়ে গেছে। ট্যাং তার সমস্ত জিনিস বের করে সমস্ত রুমে খুবই সুন্দর করে দখল করে নিয়েছে। এমনকি প্রায় জায়গায় মেয়েদের বিভিন্ন যেসব থাকে না, ওগুলো বের করে রেখে দিয়েছে। এটা দেখে জ্যানের খুবই রাগ হয় এবং ট্যাং এর জানালা খুলে তাকে ওয়ার্নিং দেয়, আজ যদি তুমি এখান থেকে চলে না যাও তাহলে আমি পুলিশকে কল করে পুরুষ নির্যাতন মামলা দিব। এরপর এই ম্যাটার সলভ করার জন্য ট্যাং আর জ্যান দাদির কাছে যায়। দাদি ট্যাংকে বলে, আমি ভাড়া যখন দিয়েই ফেলেছি কি আর করা, আমি তোমার জন্য অন্য একটা বাসা অ্যারেঞ্জ করে দিব। তবে ট্যাং দাদির থেকে টাকা নিতে চায় না, এজন্য দাদিকে বলে, তুমি ওই ছেলেকে বুঝিয়ে বলো সেজন্য ওই বাসায় আমাকেও থাকতে দেয়। আমি হাফ টাকা দিয়ে দেব এবং ওই ছেলের কাছ থেকে হাফ নিও। জ্যান আবার দাদিকে খুবই রেসপেক্ট করে, এজন্য সে দাদির কথা মেনে ট্যাংকে তার বাসায় থাকতে নেয়। তবে একটা শর্ত, সমস্ত ইলেকট্রিক বিল ট্যাংকে দিতে হবে। ট্যাং অনেক বছর পর দেশে ফিরে অনেক খুশি ছিল। সে এক জায়গায় বসে ছোটবেলার পছন্দের ক্যান্ডি এনজয় করে। এরপর যখন সে সেখান থেকে চলে যায় তখন ওখানে লু তার ডগ নিয়ে ওখানে আসে আর সে ওই সেম ক্যান্ডি খাইতে থাকে। আসলে এটাই ওই পয়েন্ট ছিল।
এখানে লু এবং ট্যাং এর ছোটবেলার বহু স্মৃতি জড়ে আছে। তবে ট্যাং বহু বছর দেশের বাইরে থাকার কারণে তারা দুজন একে অপরকে চিনতে পারে না। ওদিকে জ্যান বেচারা ট্যাংকে বাসায় তো থাকতে দিয়েছে, তবে তার কোনো আইডিয়া ছিল না ট্যাং কত তেড়া একটা মেয়ে। যেহেতু বিদ্যুৎ বিল ট্যাংকে দিতে হবে, এই জন্য ট্যাং জ্যানকে ঠিক মতো বিদ্যুৎ ব্যবহার করতেও দেয় না। পরের দিন ট্যাং একটা জায়গায় যাচ্ছিল, তখন সে হি নামের একটা ছেলেকে দেখে। এই ছেলেটি ট্যাং যে ইউনিভার্সিটিতে পড়তো ওই ইউনিভার্সিটির সিনিয়র স্টুডেন্ট ছিল। আজ ট্যাং এর মুড তেমন একটা ভালো ছিল না, এজন্য সে একটি জায়গায় বসে অ্যাকুরিয়াম দেখতে থাকে। ওখানে জ্যানও বসেছিল। ট্যাং জ্যানকে খেপাতে থাকে। ওখানে একটি কুট্টুলি ছোট্ট কচ্ছপ দেখে বলে, কচ্ছপটি দেখতে হুবহু তোমার মতো। শপ অনার এসে বলে, তাই তো, এটি দেখতে হুবহু জ্যানের মতো। সে ওই কচ্ছপটি কিনে নেয় এবং তার নাম ডিম্পল রাখে। জ্যানের সাথে ট্যাং এর আস্তে আস্তে বন্ধুত্ব হতে থাকে। তারা দুজন একটি সস্তা রেস্টুরেন্টে খাইতে যায়। এখানে ট্যাং অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। জ্যানের কল আসে, এজন্য সে একটু দূরে যায় কথা বলতে। তখনই ওখানে লু এসে ট্যাংকে ড্রিঙ্কস করতে দেখে। তার অ্যাসিস্ট্যান্ট বলে, এই সে ট্রিপের মেয়েটি না? আজকাল এই মেয়েটির সাথে আপনার বারবার দেখা হচ্ছে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ট্যাং তার মাকে বলে, আমি আমেরিকায় থাকতে চাই না, আমি চাইনায় যে সাধারণ জীবনযাপন করতে চাই। এটা নিয়ে তার মায়ের সাথে কথা কাটাকাটি হয়। তার মা বলে, এখানে তুমি তোমার কোম্পানি সামলাও। তবে ট্যাং তার মায়ের কথা শোনে না, সে আমেরিকা ছেড়ে চায়নায় চলে আসে। বর্তমানে সিন দেখি, ট্যাং এর তো চায়নায় কোনো জব ছিল না। জ্যান বলে, তোমার সার্টিফিকেট দিও, আমি তোমার জবের ম্যানেজ করে দিব। তবে ট্যাং তার সার্টিফিকেট কাউকে দেখাতে চায় না, বলে সার্টিফিকেট বিনা এমন কোনো কাজ খুঁজে দাও যেটা করে আমি আমার হাত খরচ ওঠাতে পারি। জ্যান বলে, আমি যেই কোম্পানিতে ম্যানেজার পোস্টে আছি ওখানে একটি রিসেপশনিস্ট লাগবে, তুমি কালকে ওখানে ইন্টারভিউ দিতে চলে যাও। পরের দিন ট্যাং ওই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। তবে তার ইন্টারভিউ ভালো হয় না, কারণ তার এই কাজে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বা সে তার সার্টিফিকেটও শো করাবে না। তবে এখানে জ্যান একটা বুদ্ধি খাটায়। ইন্টারভিউ নেওয়া মেয়েটাকে ডেকে নিয়ে আসে আর বলে, আমি শুনেছি ওই যে মেয়েটা বসে আছে ওটা মিস্টার লুয়ের স্পেশাল কেউ। আর এখানে আমরা জানতে পারি এই কোম্পানিটা অ্যাকচুয়ালি মিস্টার লুয়ের এবং জ্যান এই কোম্পানির ম্যানেজার। মেয়েটি এটা শুনে অবাক হয় এবং ট্যাংকে এই জবে সিলেক্ট করে নেয়। ট্যাং এর এই জবের বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নাই, তবে জবটা অনেক সিম্পল ছিল। আর এখানে আরো একটি মেয়ে আছে যে তাকে হেল্প করবে এবং মেয়েটির নাম মিং। পরের সিনে দেখি মিস্টার লু অফিসে আসে এবং সোজা ট্যাং এর দিকে আসতে থাকে। তবে দেখা যায় সে এখানে টপ ঠিক জায়গায় রাখতে এসেছিল। এরপর মিস্টার হি কে দেখি, যে ট্যাং এর ইউনিভার্সিটির সিনিয়র স্টুডেন্ট ছিল। সে পড়ালেখা কমপ্লিট করে এখানে একটি কোম্পানির সিইও এবং তার সম্পর্কে আমরা আরো কিছু তথ্য জানতে পারি, যে সে মেয়ে পটানোর জন্য খুবই পারফেক্ট এবং তার সেক্রেটারির সাথে হালকা পাতলা প্রেম প্রেম ভাব চলতেছে। এরপর আমরা ট্যাংকে দেখি, সে তার কমিউনিকেশন স্কিল রোল প্লে শেখার জন্য একটা জায়গায় ক্লাস করতে যায়। লুও ওখানে এসেছিল, তবে ট্যাং আসলে জানে না এটা তার কোম্পানির বস। এরপর যখন তারা প্র্যাকটিস করছিল তখন ট্যাং আর লুকে একে অপরের পার্টনার বানিয়ে দেওয়া হয়। এখানে তার কখনো অ্যানিমাল হওয়ার অ্যাক্টিং করা লাগে এবং কখনো কখনো পার্টনার হওয়ার। অ্যাক্টিং এর ভিতর এমন একটা পয়েন্ট আসে তাদের দুজনকে হাঁক করা লাগে। ট্যাং এবং লু একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। তাদের অ্যাক্টিং দেখে এতই রিয়েলিস্টিক লাগে, সবাই তাদের দুজনকে দেখে হাতে তালি দেয়। এটাতে ট্যাং লজ্জা পেয়ে দ্রুত ওখান থেকে চলে যায়। তাড়াহুড়া করে যাওয়ার কারণে তার ডায়েরিটা ওখানেই থেকে যায়। এরপর ট্যাং এর বাসায় মিস্টার হি আসে। মিস্টার হি ট্যাংকে দেখে চিনতে পারে না, বলে, আমি জ্যানের সাথে দেখা করতে এসেছি। জ্যান এখনো অফিস থেকে ফিরেনি, এজন্য সে চলে যাচ্ছিল। নিচে যেয়ে মিস্টার হি জ্যানকে অফিস থেকে আসতে দেখে। সে জ্যানকে বলে, তুমি লুয়ের কোম্পানি ছেড়ে আমার কোম্পানিতে চলে আসো। আসলে গাইস, জ্যান মিস্টার হি এর ছোট ভাই, তবে তাদের দুজনের সম্পর্ক মোটেও ভালো না। এজন্য জ্যান তার নিজের ভাইয়ের কোম্পানি ছেড়ে তার বন্ধুর অর্থাৎ লুয়ের কোম্পানিতে ম্যানেজার পোস্টে জব করে। তবে আজও জ্যান তার ভাইকে পরিষ্কার মানা করে দেয়। ওদিকে দেখি ট্যাংয়ের ডায়েরিটা লু পেয়ে যায় এবং ওটা পড়ার পর সে কনফার্ম হয়ে যায় এই ট্যাংই তার ছোটবেলার সেই বন্ধু। ট্যাংয়ের হঠাৎ মনে পড়ে তার ডায়েরিটা ওখানেই রেখে এসেছে। ওই ডায়েরিটা তার খুবই প্রিয় ছিল। তখনই সে ডিনার ফেলে ওখানে চলে যায়, তবে ওখানে কোথাও সে তার ডায়েরিটা খুঁজে পায় না। এরপর সিসিটিভি ফুটেজ চেক করলে দেখে মিস্টার লু তার ডায়েরিটা নিয়ে গেছে। লু তার ডায়েরি পড়তে পড়তে ঘুমিয়ে যায়। তখনই তার কিউট একটা ডগ ওখানে আসে।
ডগ ওই ডায়েরির উপরে কিউট কিউট খেলনা লাগানো দেখে ওগুলোর সাথে খেলতে শুরু করে। ওদিকে ট্যাং ভাবতে থাকে আমি লুকে কোথায় পাবো এবং তার থেকে ডায়েরিটা নিব। লু বেচারা ঘুম থেকে উঠে দেখে তার ডগ ওই ডায়েরিটার সাথে খেলে খেলে খারাপ অবস্থা বানিয়ে ফেলেছে এবং কিছুটা খেয়েও ফেলেছে। এটা দেখে তার খুবই রাগ হয়। সে ডগকে বকা দেয় এবং গালাগালিও করে। তবে কি আর করা, অবশেষে ডগের সাথেই মন খারাপ করে বসে থাকে। পরের দিন ট্যাং অফিসে যেয়ে লুকে পায় এবং তাকে থামিয়ে বলে আমার ডায়েরি কই। তখনই সেক্রেটারি এসে বলে বস এটা আমাদের নতুন এমপ্লয়, এবং ট্যাংকে সরি বলতে বলে এটা আমাদের বস। এটা শুনে ট্যাং তো হ্যাং হয়ে যায়। সে যাকে অপরিচিত মনে করছিল এখন দেখে সেই ছেলেটাই তার বস। এরপর আজ অফিসে হি লুয়ের সাথে মিট করতে আসে। সে লুয়ের কোম্পানির সাথে একটা ডিল করতে আসে, তবে এটাতে লু মানা করে দেয় এবং সাথে জ্যানও মানা করে দেয়। এখানে সে একটি প্রপোজালও নিয়ে আসে এবং ওই প্রপোজালটি হি এর সেক্রেটারির ল্যাপটপে ছিল। তবে ল্যাপটপে একটি প্রবলেম হয়ে যায়, এই জন্য এখানের একটা আইটি প্রফেশনালকে ডেকে ঠিক করানোর চেষ্টা করে। জ্যানও আইটি প্রফেশনাল ছিল, তবে সে তার ভাইয়ের ল্যাপটপে হাত লাগাতে চায় না। অনেক লোক এসে ল্যাপটপ ঠিক করার চেষ্টা করে, তবে কারোর দ্বারা এই প্রবলেম সলভ হয় না। তখন হি হাসতে থাকে যে লুয়ের অফিসে কেমন দুর্বল প্রফেশনাল লোক কাজ করে। ওখানে ট্যাং আসে সবাইকে কফি দেওয়ার জন্য। সে ওখানে এসে দেখে জ্যানের কোম্পানির খুবই অপমান হচ্ছে। সে সবাইকে সরিয়ে দিয়ে ওখানে বসে যায়। তার কাজ দেখে হি এর কিছু মনে পড়ে। যখন তারা দুজন একই ইউনিভার্সিটিতে পড়তো, একদিন ট্যাং তার কম্পিউটার ঠিক করে দেওয়ার জন্য হেল্প করেছিল। আর তার কাজের স্টাইল এমন ছিল যখনই সে কাজ করে তখন কাউকে কোনো কথা বলতে দেয় না। ট্যাং সবকিছু কমপ্লিট করে ওখানে জ্যানকে বসিয়ে দেয় আর সমস্ত ক্রেডিট জ্যানকে দিয়ে দেয়। হি যাওয়ার সময় রিসেপশনিস্টের কাছে যায় এবং ট্যাং এর কফির প্রশংসা করতে থাকে। কিছু সময় পর ট্যাং একটা কাজের জন্য নিচে আসে আর দেখে হি নিচে বসে তার জন্যই ওয়েট করতেছে। হি ট্যাংকে অ্যালেগা বলে ডাকে। আসলে ট্যাং ইউনিভার্সিটিতে অ্যালেগা নাম ব্যবহার করত। আসলে গাইস তোমরা জানো কিনা আমি জানি না, চাইনিজদের দুইটা করে নাম থাকে, একটা চাইনিজ নাম এবং একটা ইংলিশ নাম। ওয়েল গাইস, হি বলে সরি আমি প্রথমে দেখে তোমাকে চিনতে পারিনি, তবে আমার মনে হয় তুমি প্রথমবার দেখে আমাকে চিনতে পারছিলা। এরপর তারা দুজন গল্প করে আর যাওয়ার সময় তার বিজনেস কার্ড দিয়ে বলে আমাকে উইসেটে অ্যাড করে নিও। তাদের দুজনকে এভাবে দেখে হি এর অ্যাসিস্ট্যান্ট হেলিন একটু জেলাস হয় এবং হিকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে লু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে হি ওই মেয়েটিকে দেখে স্মাইল করছিল কেন। সে কি ট্যাংকে চেনে? আর ট্যাং কি জেনে বুঝে ওই ডায়েরিটা ওখানে রেখে আসছিল? সে আমার কোম্পানিতে কেন এসেছে? ইভেন ট্রিপে আমার সাথে দেখা হয়েছিল। এত কিছু কোইন্সিডেন্স হতে পারে না। ওদিকে জ্যানও ট্যাংকে নিয়ে সন্দেহ করে, এজন্য সে ফাঁদ পাতায়। ট্যাং বাসায় আসার আগে সে একটি গেমিং সেট আপ করে রাখে। সে বলে তুমি যদি 20 মিনিটের ভেতর এই দুইটা কম্পিউটার বক্স সলভ করতে পারো তাহলে তোমাকে মন মতো গেম খেলতে দেওয়া হবে। তবে ট্যাং স্কিল্ড প্রোগ্রামার ছিল, সে ওটা দ্রুত সলভ করে নেয় এবং জ্যানের গেমিং সেটআপে বসে মজা করে গেমস খেলে। ওদিকে আমরা লুকে দেখি সে আজ অনেক প্রকারের খেলনা অর্ডার করে, তবে ট্যাংয়ের ডায়েরি ঠিক করার মতো কোনো আইটেমই পায় না। আর ডগ যেটা করে ফেলেছে সে ধরে নিয়েছিল এটা আর কখনোই ঠিক করা পসিবল না। ওদিকে জ্যানও বুঝতে পারে এটা কোনো সাধারণ মেয়ে না, বরং কম্পিউটার জিনিয়াস। এজন্য ট্যাংকে খুবই ভালোভাবে যত্ন আপ্যায়ন করতে থাকে। ভালো মন্দ খাওয়ানোর পর বলে আজ তুমি সত্যি করে বলো তুমি অ্যাব্রোডে কোথায় গিয়েছিলে এবং কোথা থেকে এসেছো। ট্যাং জ্যানকে ভালো বন্ধু মনে করে, এজন্য সমস্ত কথা বলে দেয়। বলে আমি ইউএস থেকে এসেছি এবং ওখানে বড় একটা হ্যাশ কোম্পানিতে প্রোগ্রামের জব করতাম, তবে ওখানে আমার তেমন বন্ধু ছিল না, এজন্য দেশে চলে এসেছি। তুমি যেন এসব কথা কাউকে বলো না। এরপর সে জ্যানকে বলে তুমি লুকে কিভাবে চেনো? জ্যান বলে আমি আর আমার ভাই হি এবং মিস্টার লু একই স্কুলে ছিলাম। এরপর সে লু এর ব্যাপারে বলে লুকে দেখতে যতটা শক্ত মনের ছেলে মনে হয় আসলে লু তেমন না। এরপর এক এক করে ট্যাং জ্যানের কাছ থেকে লু এর বহু ইনফরমেশন বের করে নেয়। আসলে ট্যাং এত বড় জব ছেড়ে লুকে কেন টার্গেট করেছে এটা আমরা সামনেই জানতে পারবো। ট্যাং তার অফিসের জব ভালোভাবে শিখে যায়। এখন আর সিনিয়র রিসেপশনিস্টের প্রয়োজন পড়ে না। আর হ্যাঁ, এই কিউট রিসেপশনিস্ট মেয়ের নাম মিন। মিন জ্যানকে দেখে বলে ওই জ্যানের থেকে একটু সাবধানে থেকো, কারণ জ্যান কিন্তু লুয়ের বেস্ট ফ্রেন্ড। তুমি যদি তার সাথে কোনো গড়বড় করে ফেলো তাহলে তোমার জব শেষ। তবে আসলে মিন বেচারি জানেই না জ্যান আর ট্যাং দুজনই বেস্ট ফ্রেন্ড এবং একই বাসায় থাকে। এরপর ট্যাং কফি নিয়ে তার বস লুয়ের কাছে যায়, তবে তার কফি মোটেও ভালো হয়েছিল না। এর জন্য ট্যাং এর উপরে রাগ দেখায় আর ট্যাং উল্টা বসের উপরে রেগে যায়, দরজা বন্ধ করে
ভেতরে আসে আর বলে আমার ডায়েরি কবে দিবে। লু তখন নরম হয়ে যায়, বলে ঠিক আছে আমি কালকে নিয়ে আসবো। তখনই জ্যান ওখানে আসে, এজন্য আর কিছুই বলতে পারে না। আসলে ট্যাং আর জ্যান অফিসে কাউকে বলে না যে তারা দুজন একে অপরকে চেনে, এমনকি একই বাসায় থাকে। এরপর ট্যাং আর জ্যান একটা জায়গায় সোর্স খেলতে যায়। এখানে জ্যানের ভাই হি আসে। তার ভাইকে দেখে জ্যানের মুড খারাপ হয়ে যায় এবং যখন জানতে পারে ট্যাং তার ভাইয়ের পরিচিত তখন সে আরো রেগে যায়। ট্যাংও আজ জানতে পারে তারা দুজন ভাই ভাই। এরপর জ্যান তার ভাইকে খেলায় চ্যালেঞ্জ করে, তবে শেষমেশ জ্যানই হেরে যায় এবং সে রাগ করে ট্যাংকে রেখেই ওখান থেকে চলে যায়। তো হি ট্যাংকে বাসায় এগিয়ে দিতে নিয়ে যায়। তারা দুজন ইউনিভার্সিটি লাইফের গল্প করতে করতে যায়। মিস্টার হি বলে সব বুঝলাম, তুমি এত ছোট জব করছো কেন? ট্যাং বলে সঠিক সময় আসলে আমি তোমাকে এটার রিজন বলবো। এখানে আমরা আরেকটি কথা জানতে পারি, মিস্টার হি ট্যাংয়ের প্রতি কিছুটা ইন্টারেস্টেড আছে। সে তার চুল ছুতে যায় কিন্তু মশা তাড়ানোর বাহানা বানায়। এরপর সে তাকে বাসায় ড্রপ করতে আসে এবং তার সিট বেল্টও খুলে দেয়। সে ভালোভাবেই জানে মেয়েদের হার্ট কিভাবে ফ্ল্যাট করতে হয়। যখন সে বাসায় আসে তখন জ্যান রেগে বলে তুমি আমার ভাইয়ের সাথে কেন এসেছো? ট্যাং উল্টা খেপে যায়, বলে একটা মেয়েকে রাস্তায় ফেলে চলে এসেছো? যদি মেয়েটা রাস্তায় পড়ে মারা যেত বা তার সাথে খারাপ কিছু হয়ে যেত, তুমি নিজেকে সারা জীবন দোষী মনে করতে এবং আফসোস করতে। সে এই একই কথা বলে জ্যানকে বারবার ইমোশনাল ব্ল্যাকমেইল করত। আজও সে ইমোশনাল হয়ে ট্যাংকে সরি বলে। এরপর ট্যাং রুমে যেয়ে লুয়ের ব্যাপারে কল্পনা করতে থাকে আর ভাবে সে আমার ডায়েরিটা ফিরিয়ে দিচ্ছে না কেন। পরের দিন ট্যাং রেগে মেগে তার বস লুয়ের কাছে যায় আর বলে আমার ডায়েরি কই, কবে দিবে আমার ডায়েরি? তবে লু কিছুই বলে না, কারণ সে ভেতরে ভেতরে ভয় ছিল, কারণ তার ডগ তো এই ডায়েরিটা কিছুটা ছিঁড়ে ফেলেছে। এরপর লুয়ের অ্যাসিস্ট্যান্ট এসে ট্যাংকে বাইরে নিয়ে যায়। পরের দিন ট্যাং আবারও লুয়ের কাছে ডায়েরি চাইতে আসে। লু বলে ঠিক আছে, তুমি 15 দিনের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও, এরপর তোমার ডায়েরি ফিরিয়ে দিব। আর তুমি এটাতে মানা করলে তোমার ডায়েরির এমন অবস্থা হবে। আর এই ডেমো দেখে ট্যাং খুবই ভয় পেয়ে যায়, কারণ ডায়েরিটা তার খুবই প্রিয়। পরের দিন ট্যাং অ্যাসিস্ট্যান্ট হয়ে লুয়ের অফিসে শিফট হয়ে যায়। প্রথমে সে তার দিকে ফিসন করে অন্যদিকে মুখ দিয়ে বসে, তবে লু এসে তার চেয়ার একদম সামনাসামনি রেখে বসতে বলে। সে তাকে সবসময় কাজ না করিয়ে বসিয়ে রাখে। বারবার ট্যাং উঠে এসে তাকে কাজ দিতে বলে। তখন লু বলে পুনরায় রিসেপশনিস্টে যেয়ে বসো, তবে ছুটি হওয়ার ঠিক 1 ঘন্টা আগে এখানে চলে আসবা। এটা শুনে ট্যাং অনেক খুশি হয়ে যায় এবং রিসেপশনিস্টে যেয়ে বসে যায়। এরপর ছুটি হওয়ার ঠিক 1 ঘন্টা আগে লু এর কাছে আসে। লু তার জন্য বহু কাজ একসাথে জোগাড় করে রাখছে আর বলে 1 ঘন্টার ভিতরে এটা শেষ না করা হলে তোমার ছুটি হবে না। যখন ট্যাং মানে না তখন লু বলে তোমার ডায়েরির আমি এমন অবস্থা করব। বেচারির আর কিছুই করার থাকে না, সে কম্পিউটার স্কিল ইউজ করে কাজ করতে থাকে আর লু পিছনে দাঁড়িয়ে উকি মেরে তাকে দেখতে থাকে। এরপর লু ঘুমিয়ে যায়। ট্যাং কাজ শেষ করে খুবই অ্যাটিটিউড দেখিয়ে ওই ফাইলগুলি টেবিলের উপরে রেখে লুকে জাগায়। এরপর আমরা পার্টির সিন দেখি। রিইউনিয়ন পার্টিতে মিস্টার হি বহু লোকদের ইনভাইট করেছিল। ট্যাং ওখানে আসে এবং সে ওখানে তার ভার্সিটি লাইফের বয়ফ্রেন্ডকে দেখে। সে এখানে ট্যাংকে স্কুলমেটের মতো প্রিটেন্ড করে। ট্যাংও এমন শো করে যেন তার কোনো কিছুই হচ্ছে না বা তাকে মিসও করে না, কিন্তু ভেতর ভেতর সে তাকে খুবই মিস করে। তখনই এখানে তার এক্সের ওয়াইফ চলে আসে। এটা দেখে ট্যাং খুবই কষ্ট পায়, কারণ সে তাকে ধোঁকা দিয়ে এই মেয়েটিকে বিয়ে করেছে। ওই মেয়েটি সে ট্যাংকে অনেক অপমান করতে থাকে এবং সবার সামনে ট্যাংকে বলে সে তার হাজবেন্ডকে পটানোর ট্রাই করছে। এরপর সে তার ক্যারেক্টার নিয়ে কথা বলে একবার ট্যাং আমার বাবার কোম্পানিতে কাজ করত। কেউ তাকে কিছু বললে এক বুড়া আঙ্কেল ট্যাংয়ের সাইড নিত। এ তো বুড়া জোয়ান কিছুই দেখে না, শুধু পুরুষ হলেই তার উপরে ইন্টারেস্ট হয়ে যায়। ট্যাং বেচারি আর কি অপমানিত হবে, সে খুবই অপমানিত হয়ে পার্টি ছেড়ে চলে যায়। এরপর সে কান্না করতে করতে বের হয়। লু ট্যাংকে দেখে তার পিছু পিছু আসে। ট্যাং লুয়ের কাছে টিস্যু চায়, তবে লুয়ের কাছে কোনো টিস্যুই ছিল না। লু তাকে বলে তুমি তোমার কাপড় ইউজ করো, তবে তার জামা অনেক এক্সপেন্সিভ ছিল। এজন্য লুকে বলে আমি তোমার শার্ট ইউজ করতে পারি। এরপর তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তার চোখের পানি, মেকআপ, এমনকি তার নাকও সাফ করে নেয়। কিন্তু মিস্টার লু এতই সুইট ছেলে, সে বেচারিকে কিছুই বলে না, কারণ সে বুঝতে পারে ট্যাং কোনো জায়গা থেকে হার্ট হয়ে এসেছে।
এরপর ট্যাং লুকে নিয়ে সমুদ্রের কিনারে যেয়ে বসে। ট্যাং হাঁটছিল, সে বহু কথা শেয়ার করে। লু চুপচাপ তার সমস্ত কথা মন দিয়ে শুনতে থাকে। এরপর ট্যাং উঠতে গেলে বেচারির পা মুচকে যায়। লু বলে, চিন্তা করো না, আমি তোমাকে ক্যারি করে নেব। তাকে কাঁধে করে ওখান থেকে নিয়ে যায় আর গাড়িতে বসিয়ে বাসায় ড্রপ করে দেয়। তবে বেচারি হিল পরতে পারছিল না। লু তার সক্স খুলে তাকে পরিয়ে দেয় আর বলে, তুমি এটা পরে যাও, না হয় পায়ে ব্যথা পাবে। ট্যাং এর জন্য এসব সারপ্রাইজিং ছিল। সে সবসময় মনে করতো লু একটা বদমেজাজি ছেলে, তবে আসলে সে কত সুইট একটা ছেলে। জ্যান তাকে দেখে বুঝতে পারে তার মন খুবই খারাপ। এজন্য বলে, হি তোমাকে কিছু বলছে নাকি? ও যদি কিছু বলে আমি ওর মুখ ভেঙে দিব। আর তোমার টাকার প্রবলেম হলে সমস্যা নাই, আমি সমস্ত বিল পে করব। ওই সময় আমরা লুকে দেখি সে বাসায় পৌঁছে ওই শার্টটি খুলে মনের খুশিতে দেখতে থাকে, যেটাতে ট্যাং তার মাথা রেখে কান্না করছিল। ট্যাং এর খারাপ সময়ে সে তার পাশে থাকতে পেরে লু অনেক খুশি। পরের দিন ট্যাং ঘুম থেকে ওঠে, আজ তার মন অনেক ভালো। জ্যান আর ট্যাং বাইরে ঘুরতে যায়, কারণ আজ ছুটির দিন। ট্যাং ওখানে তার সাথী রিসেপশনিস্ট মিংকে দেখে। সে ওখানে ফটোগ্রাফি করাচ্ছিল। আসলে সে একটি সেলিব্রিটি হতে চায়, তবে এখানে তার ফটোগ্রাফার লুসা টাইপের লোক। ক্যামেরা নিচু করে ফটো তোলার চেষ্টা করছিল। এটা দেখে ট্যাং তাকে ওখান থেকে ভাগায়, তবে সে ওখানে টাকার জন্য তেড়ামি করতে থাকে। তখনই ওখানে জ্যান চলে আসে এবং ফটোগ্রাফারকে তাড়িয়ে দেয়। মিনের মন খারাপ হয়ে যায়, কারণ কম্পিটিশনের জন্য তার কোনোই ফটো ছিল না। জ্যানও ফটোগ্রাফার ছিল, তাই সে মিনের কিউট ফটো তুলে দেয়। এরপর তারা তিনজন লাঞ্চ করতে যায়। এখানে মিন মনে করে জ্যান আর ট্যাং রিলেশনশিপে আছে, তবে ট্যাং বলে আমরা জাস্ট গুড ফ্রেন্ড এবং হাউসমেট। এখানে মিন আর জ্যানের ভিতরে ভালো বন্ধুত্ব হয়ে যায়। জ্যান নোটিস করে মিন আসলে অনেক কিউট। পরের দিন ট্যাং অফিসে যায়। সে লুয়ের টেবিলে কিছু ক্যান্ডি দেখে এবং সে একটা ক্যান্ডি চুরি করে খেয়ে নেয়, তবে লু তাকে হাতে নাতে ধরে ফেলে। লুয়ের কাছে তার এমন কাজ দেখে অনেক কিউট লাগে, কারণ সে বাচ্চাদের মতো ক্যান্ডি চুরি করছিল। তবে পানিশমেন্ট হিসাবে তাকে কিছু কোশ্চেন সলভ করতে দেয়। ট্যাং ওগুলি সলভ করে দেয়। এটা দেখে সে আরো কনফার্ম হয়ে যায়, কারণ এই রাইটিং এবং তার ছোটবেলার ফ্রেন্ড ট্যাং এর রাইটিং হুবহু মিলে যায়। পরের দিন ট্যাং লুয়ের কথা ভাবতে থাকে এবং তার জন্য একটা গিফট রেডি করে। অফিসে যেয়ে সে লুয়ের সামনে লজ্জা পাচ্ছিল, তারপরও কোনোভাবে সে গিফটটা বের করে লুকে দেয়। লু বলে, টেবিলের উপরে রাখো। এরপর তাকে কফি বানাতে পাঠিয়ে দিয়ে বক্সটা খোলে, তবে যেই খুলতে যায় তখনই কেউ না কেউ এসে পড়ে। অন্যদিকে জ্যানকে দেখি, তার নিকটে মিন এসে তাকে থ্যাঙ্কস দেয়, কারণ তার তুলে দেওয়া ফটোতে সে কম্পিটিশনে সিলেক্ট হয়ে গেছে। জ্যানকে গেম খেলতে দেখে বলে, আমাকেও শিখিয়ে দিবে। জ্যান যখন তাকে শেখাচ্ছিল তখনই লু এসে তাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলে। মিন তো ভয়ে ছুটে পালায়, তবে জ্যান লুকে মিথ্যা বলে বুঝাই দেয়। বলে, আমি নতুন একটা অ্যাপ তৈরি করছি যেটার টেস্ট করছিলাম। তবে গাইস, এখানে একটা জিনিস কনফার্ম, জ্যান আর মিন খুবই শীঘ্রই প্রেমে পড়বে। আর আমার কাছে এই জুড়িটা খুবই কিউট লাগছে। আমার সাথে একমত হলে কমেন্ট করে দিও। এরপর মিস্টার লু সন্ধ্যায় নিরিবিলি বসে গিফট বক্স ওপেন করে এবং মন ভরে ট্যাংয়ের ফিরিয়ে দেওয়া সক্সটা দেখতে থাকে, আর ওটা দিয়ে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। রাত্রে লু একটি জায়গায় বসে ট্যাংয়ের ডায়েরি পড়তেছিল। এখানে লু আর ট্যাং ছোটবেলায় প্রায় ঘুরতে আসতো। আজ হঠাৎ ট্যাংও ওখানে আসে। এরপর দেখানো হয় তার বাবা এখানে তাকে নিয়ে এসে বলতো, তুমি যে কথা কাউকে বলতে পারবা না সেই কথাগুলো এই ট্রি হাউসে এসে বলবা, দেখবা মন হালকা হয়ে যাবে। সে ট্রি হাউসে চলে যায় এবং সে তার মনের অনেক কথা শেয়ার করে। সে জানে না যে লু বাহিরে দাঁড়িয়ে সবকিছু শুনতেছে এবং শেষে বলে, লু নামের একটা ছেলে আছে, বাহিরে খুবই কঠোর তবে ভেতরে খুবই কোমল। লু তার এতটুকু প্রশংসা শুনে অনেক খুশি হয়ে যায়। পরের দিন লু দুইটা অপশন তার ডগের সামনে রাখে। আমি কি সব সত্য ট্যাংকে বলে দিব আমি তার ছোটবেলার বন্ধু, নাকি লুকিয়ে রাখবো? ডগ চুজ করে সবকিছু বলে দাও। লু ট্যাংকে ডিনারে নিয়ে যেতে চায়, এজন্য বহু অ্যাঙ্গেলে দাঁড়িয়ে তাকে ডিনারে ইনভাইট করার প্র্যাকটিস করতে থাকে। তবে তার কাছে মনে হয় ট্যাং কোনো না কোনো বাহানা দিয়ে তাকে মানা করে দিবে। তবে আমি যদি শক্ত হয়ে বসের মতো অর্ডার করি তাহলে মানা করতে পারবে না। ওদিকে মেন জ্যানকে অফিসের ছাদে নিয়ে আসে এবং তাকে রিকোয়েস্ট করে আজও কিছু ফটো তুলে দেওয়ার জন্য। তখনই ওখানে লু আসে এবং ওদের দুজন
দুজনকে দেখে মনে করে তারা দুজন ডেট করছে। এরপর লু ট্যাংকে বলে কাজ শেষে আমার সঙ্গে ডিনারে যেতে হবে। সে মানা করার আগেই বলে আমি কোনো অজুহাত শুনতে চাই না, আর সাথেই তার ডায়েরি ছেড়ে ফেলার হুমকিও দেয়। এটাতে বেচারির আর কিছুই করার থাকে না। ছুটির পর সে ট্যাংকে ডিনারে নিয়ে যায়। রাস্তায় ট্যাংয়ের চুপচাপ বসতে ভালো লাগছিল না, এজন্য সে গাড়িতে লাগানো একটা টাইগার টয় নিয়ে খেলতে থাকে। খেলতে খেলতে সে ওটার মাথা ভেঙে ফেলে। ট্যাং বুঝতে পারে না সে কোথায় তাকে ডিনার করতে নিয়ে যাচ্ছে। লু বলে এটা আমার বাসা, আমি এখানেই তোমাকে খাবার বানিয়ে খাওয়াবো। এটা শুনে ট্যাং তো ভয় পেয়ে যায়। লু বলে আমাকে দেখে কি লুচ্চা মনে হয়? বিশ্বাস নেই আমার উপরে? চুপচাপ ভেতরে চলো, না হয় তোমার ডায়েরির কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। ভিতরে যেতেই ট্যাং তার ডগকে দেখে ভয় পেয়ে যায়। লু বলে এটা খুবই ফ্রেন্ডলি, তুমি বরং একে বাইরে ঘুরিয়ে নিয়ে আসো, আমি ডিনার রেডি করি। ওদিকে আমরা জ্যান আর মিনকে দেখি। ওখানে সে মিনের ফটোগ্রাফি করছিল। তখনই ওখানে মিনের এক্স বয়ফ্রেন্ড চলে আসে এবং তাকে প্রেশান করতে থাকে। বলে তুমি এখনো আমার দেওয়া ব্রেসলেট আর হ্যান্ডব্যাগ ইউজ করতেছো। এটা দেখে জ্যানের খুবই রাগ হয় এবং ছেলেটিকে পিছনে ধাক্কা মেরে দেয় এবং এমন প্রিটেন্ড করে যেন সে মিনের বয়ফ্রেন্ড। সে তার হ্যান্ডব্যাগ আর ব্রেসলেটও খুলে ফেলে দেয় এবং মিনকে তার ব্রেসলেট পরিয়ে দিয়ে বলে এটা আমাদের প্রথম ভালোবাসার নিশানা। এটা দেখে মিন জ্যানের উপরে অনেক খুশি হয়ে যায়। ওদিকে ট্যাং এসে দেখে লু ডিনার রেডি করে ফেলেছে। ট্যাং মনে মনে বলে কি বানিয়েছে, খাওয়া যাবে কিনা, কিন্তু যখন সে টেস্ট করে তখনই বুঝে যায় লু রান্নায় খুবই পারফেক্ট। ডিনারের পর লু অনেকগুলি ডায়েরির কভার তার সামনে রাখে এবং একটা কভার নিয়ে ডগের সামনে ধরে। বলে এমন খেলনা দেখলে ডগ তো সেটা নিয়ে খেলবেই। তোমার ডায়েরির সাথেও এমনটা ঘটেছিল, এজন্য অল্প একটু ড্যামেজ হয়ে গিয়েছে। এটা শুনে ট্যাং তো খুবই চেতে যায়। তখন লু বলে তুমি সেদিন আমার এক্সপেন্সিভ শার্টটা নষ্ট করে দিয়েছিলে। শুধু তাই না, আজ আসার সময় তুমি আমার গাড়িতে বসে খেলনা টাইগারটাও ভেঙে ফেলেছো। কই, আমি তো তোমার উপরে রাগ দেখাইনি। এজন্য তুমি চুপচাপ ডায়েরিটা ফিরিয়ে নাও। আর এরপরও যদি তোমার রাগ না কমে, ওই দেখো তোমার শত্রু। আমার ডগের সাথে তোমার যা খুশি করে নাও। তবে ডগ বেচারা তার সামনে নির্দোষ ইনোসেন্ট হয়ে বসেছিল, তাকে আর কি করবে। লু বলে তবে আজ তোমার ডায়েরি দেওয়া যাবে না, ওটা ঠিক করা হচ্ছে, যখনই হয়ে যাবে তখনই দিয়ে দিব। এরপর লু ট্যাংকে তার বাসায় ড্রপ করে দেয়। ট্যাং বলে তুমি একটু হাসতে শেখো, তোমার স্মাইলিং ফেস দেখতে খুবই সুইট লাগে। এই কথা শুনে লুয়ের কাছে খুবই ভালো লাগে, এজন্য সে নিজেকে পরিবর্তন করে ফেলে। পরের দিন যখন কোম্পানিতে পৌঁছায়, জ্যান লুয়ের ব্যাগ ধরে টানাটানি করে, কারণ ব্যাগটা তার কাছে খুবই ভালো লেগেছে। এটাতে লুয়ের রাগ হয়, কিন্তু ওই যে স্মাইল করতে বলেছিল এজন্য স্মাইল করে বলে কোনো ব্যাপার না, আমি তোমাকে সেম ব্যাগ কিনে দিব। ওখানে রিসেপশনিস্টে থাকা মেয়েরা লুকে দেখে গুড মর্নিং দেয়। তখন লুয়ের স্মাইলের কথা মনে পড়ে, এই জন্য তাদের দিকে তাকিয়ে স্মাইল করে গুড মর্নিং দেয়। এটা দেখে ওখানকার মেয়েদের তো হার্ট অ্যাটাক হয়ে যায়। এরপর লু সারাদিন স্মাইল করতেই থাকে, ইভেন কাউকে বকা দিলেও স্মাইল করে বকা দেয়। এটা ট্যাং নোটিস করে এবং তার কাছে যেয়ে বলে আমি কালকে তোমাকে স্মাইলের প্রশংসা করেছিলাম, এই জন্য অল টাইম স্মাইল করছো। তবে এমন স্মাইলে তোমাকে খুবই বাজে দেখাচ্ছে, আমি ন্যাচারাল স্মাইলের কথা বলেছিলাম। এটা শুনে লু খুবই রেগে যায় আর জ্যানের কাছে যেয়ে বলে আমার স্মাইলটা দেখতে কেমন। জ্যানও বলে তুমি জোর করে হাসলে খুবই বাজে দেখায়। গাইস, এত শীতের রাত্রে বসে বসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, এখন তোমরা যদি লাইক আর সাবস্ক্রাইব না করো তাহলে আমি কিন্তু অনেক কষ্ট পাবো। করে দাও লাইক আর সাবস্ক্রাইবটা। পরের সিনে দেখি ট্যাং হিয়ের সাথে ডিনারে যায়। এটা যখন লু জানতে পারে তার খুবই কষ্ট হয় এবং রাগও ওঠে। ট্যাং যখন অফিসে আসে লু তার উপরে খুবই রেগেছিল, এজন্য বলে তুমি কাল থেকে রিসেপশনিস্টে চলে যাও এবং কালকে আমি তোমার ডায়েরিটাও ফিরিয়ে দিব। তারা দুজন নিচে যাচ্ছিল, ট্যাং পড়ে যায়, লু তাকে সামলায়। পরে তারা যখন লিফটে ওঠে তখন যান্ত্রিক ত্রুটির কারণে লিফটের লাইট অফ হয়ে যায়। ট্যাং অন্ধকার দেখে ভয় পায়, এজন্য তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। শেষমেশ লু তাকে কাম ডাউন রাখার জন্য কিস করে। এরপরে লিফট ওপেন হয়, সবাই তাদের দুজনকে এমন ভাবে দেখে শকড হয়ে যায়। জ্যান লু এর কাছে ছুটে যায় আর বলে তুমি বেচারি মেয়েটাকে লিফটে একা পেয়ে কিস করে দিলা। লু বলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল, এজন্য আমি তাকে হেল্প করেছি। জ্যান বলে সে কি তোমাকে কিস করতে বলেছিল? লু বলেনি, তবে মানাও করেনি। জ্যান টিস্যু দিয়ে বলে ফেস সাফ করে নাও, কারণ তার লিপসে লিপস্টিক লাগানো ছিল। পরের দিন ট্যাং অফিসে যেয়ে সবকিছু নিয়ে রিসেপশনিস্টে চলে যাচ্ছিল, তবে কিস দিয়ে লুয়ের মুড ভালো হয়ে গিয়েছিল, এজন্য তাকে যেতে দেয় না। ট্যাং জোর করলে লু তাকে ডায়েরি ছিঁড়ে ফেলানোর হুমকি দেয়। বেচারি আর কি বা করবে। ওদিকে দেখি জ্যান আজ মিনের জন্য কফি বানায়।
এবং তারা দুজন একে অপরকে আপ্যায়ন করছিল। তখনই ওখানে লু আসে আর লুকে দেখে মিন ছুটে পালায়। তবে তাড়াহুড়ো করে যেতে যেয়ে মিনের লিপস্টিক জ্যানের ফেসে লেগে যায়। আজ লু এর সুযোগ, এজন্য বহু সময় কথা বলে যাওয়ার সময় টিস্যু দিয়ে বলে তোমার ফেসটা আয়নায় দেখে নিও। এরপর হি আবারও ট্যাঙ্ককে নিয়ে ডিনারে যায়। ওখানে যেয়ে হি অনেক ড্রিঙ্কস করে ফেলে এবং কিছু সময় পর ড্রাঙ্ক হয়ে যায়। হি বলে আমাকে একটু বাসায় পৌঁছে দাও। তবে তাকে দেখে মনে হচ্ছিল সে ড্রাঙ্ক হওয়ার নাটক করতেছে। ওদিকে বহু রাত হয়ে গিয়েছিল, ট্যাঙ্ক বাসায় ফিরেনি, এজন্য জ্যানের টেনশন হচ্ছিল। সে তাকে ফোন করে, তবে ট্যাঙ্ক ফোন ওঠায় না। এরপর জ্যান লুকে কল করে, বলে তোমার সাথে কেউ আছে? লু বলে হ্যাঁ আছে, আসলে তার সাথে তার ডগ ছিল। জ্যান বলে বেচারি মেয়েটাকে ছেড়ে দাও, তাকে বাসায় পাঠিয়ে দাও। তখন লু বুঝে যায় জ্যান ট্যাঙ্কের কথা বলতেছে, এজন্য সে তাকে খুঁজতে বের হয়। ট্যাঙ্ক যায় তাই করে হিকে বাসায় নিয়ে আসে। বাসায় এসে হিয়ের নাটক আরো বেড়ে যায়। সে অসুস্থ হয়ে যাওয়ার ড্রামা করতে থাকে আর বেচারি তাকে হেল্প করতে থাকে। যখনই সে পানি আনতে যায় এই সুযোগে হি তার শার্ট খুলে ফেলে। ট্যাঙ্ক পানি এনে তাকে এমন অবস্থায় দেখে খুবই লজ্জা পায়। এরপর ট্যাঙ্ক তাকে কোনোভাবেই টি শার্ট পরিয়ে শোয়াই দেয়। যখন ট্যাঙ্ক চলে যাচ্ছিল তখন তো দরজা লক ছিল। দরজার পাসওয়ার্ড হি জানে, তবে সে তো সেন্সলেস হয়ে যাওয়ার অ্যাক্টিং করতেছে। ট্যাঙ্কের ফোনে চার্জও ছিল না যে সে কাউকে কল করবে। সে ওখানে সোফায় ঘুমিয়ে যায়। তখনই হি উঠে ট্যাঙ্ককে চাদর দিয়ে কভার করে দেয়। লু হিয়ের বাসায় আসতেছিল। তখন হিয়ের অ্যাসিস্ট্যান্ট বলে আমি জানি তুমি ট্যাঙ্ককে ভালোবাসো আর আমি হিকে ভালোবাসি, আর এটাও জানি আজ রাতে ট্যাঙ্ক হিয়ের বাসায় আছে। তবে ওদেরকে ওদের মতো ছেড়ে দাও। ভাগ্যে যদি থাকে তাহলে তুমি ট্যাঙ্ককে পাইবা আর আমি হিকে পাইবো। আসলে গাইস হি ট্যাঙ্ককে কোনো ক্ষতি করার জন্য আনেনি। তার ইচ্ছা ট্যাঙ্ক যদি রাতে আমার বাসায় থাকে তাহলে লু আর ট্যাঙ্কের পিছনে পড়বে না এবং আমি ট্যাঙ্ককে আমার কোম্পানিতে নিয়ে আসতে পারবো, কারণ হি জানে ট্যাঙ্ক কতটা ইন্টেলিজেন্ট। সকাল হলে ট্যাঙ্ক অফিসে ফিরে যায়। তবে লু খুবই রেগে যায় এবং ট্যাঙ্কের সাথে তার বড় ধরনের ঝগড়া হয়ে যায়। লু ট্যাঙ্ককে বহু কথা শুনিয়ে দেয়। ট্যাঙ্ক কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। আসলে এটা মেনে নেওয়া খুবই কষ্টকর হয়ে যায় আমাদের প্রিয় মানুষ যদি অন্য কারোর সাথে যে রাত কাটায়। বাই দ্য ওয়ে ট্যাঙ্ক কষ্ট পেয়ে চলে যায়। পরে লু যখন বুঝতে পারে ট্যাঙ্ক তার সাথে খারাপ কিছু করেনি বা তার সাথে রিলেশনশিপেও নেই, তখন লু আফসোস করে তার উপরে এত সিরিয়াস হয়ে যাওয়া এবং তাকে এত কিছু বলা আমার ঠিক হয়নি। তবে ট্যাঙ্ক ডিসাইড করে সে আর লুকে ক্ষমা করবে না। ট্যাঙ্ক জ্যানের একটা ডায়েরিতে লু এর ছোটকালের ফটো দেখে, মানে তার চাইল্ডহুড লাভের। সে অবাক হয়ে বলে এটা কি? জ্যান বলে এটা লু এর ছোটকালের পিকচার। তখন ট্যাঙ্ক বুঝতে পারে লু তার ছোটবেলার সেই ক্রাশ। এরপর জ্যান প্ল্যান করে লু আর ট্যাঙ্ককে এক করার। এজন্য লুকে তার বাসায় নিয়ে আসে এবং সাথে মিনকেও ইনভাইট করে। লু আসে, তবে ট্যাঙ্ক তাকে ওয়েলকামও করে না। জ্যান বুদ্ধি খাটিয়ে ট্যাঙ্ক আর লুকে রান্না করার দায়িত্ব দেয়। ট্যাঙ্ক লু এর উপরে খুবই অভিমান করেছিল, তবে লু অনেক কষ্টে তার অভিমান ভাঙায়। এরপর তারা সবাই মিলে ডিনার করে এবং অনেক ড্রিঙ্কস করে। তারা সবাই মিলে খুবই মজা মাস্তি করে। তারা দুজন স্বীকার করে নেয় তারা ছোটবেলার সেই বন্ধু। লু তো অনেক ড্রিঙ্কস করে ফেলে, এজন্য সেক্রেটারি এসে লুকে নিয়ে এখান থেকে চলে যায়। ট্যাংও তার রুমে ঘুমানোর জন্য চলে যায়। মিন চলে যাচ্ছিল, কিন্তু জ্যান তাকে তার বেডরুমে শোয়ায় দেয় এবং নিজে সোফায় ঘুমিয়ে যায়। এরপর জ্যান ঘুমান্ত অবস্থায় উঠে তার বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হয়, ট্যাং ঘুম থেকে উঠে, আর ওদিকে মিন আর জ্যান এক বেডে আরাম করে ঘুমাচ্ছিল। তারা দুজন ঘুম থেকে উঠে একে অপরকে এক বেডে দেখে চিল্লায় ওঠে। তাদের চিল্লানো শুনে ট্যাং এসে এসব কাণ্ড দেখে বলে আমি কিছু দেখিনি। তারা দুজনই বলতে পারে না তারা দুজন রাত্রে কি কি অকাম করছে। জ্যান বলে জানি না কিছু করছি কিনা, করলেও আমি তার সমস্ত রেসপন্সিবিলিটি নেব। এর মানে শেষমেশ তারা দুজন কিউট কাপল হয়ে গেল। ওদিকে আমরা হিকে দেখি, সে এখন সেক্রেটারিকে ঠিক মতো টাইম দেয়, অন্য মেয়েদের পিছনে তেমন একটা ঘোরে না। ইয়েলেন তার উপরে রেগেছিল। হি বলে সবকিছুর জন্য আমি অনেক সরি, চলো আমরা সবকিছু ভুলে আবারও বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। ইয়েলিন বলে বেস্ট ফ্রেন্ড কখনোই পসিবল না, আমি ফ্রেন্ড হয়ে তোমাকে অন্য মেয়ের সাথে দেখতে পারবো না। হয় আমাকে গার্লফ্রেন্ড বানিয়ে নাও, না হয় শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে দাও। হি তাকে তার গার্লফ্রেন্ড বানিয়ে নেয়। এরপর দেখি কোনো কারণে ট্যাং লু এর উপরে রেগেছিল। লু তাকে ধরে জোর করে কিস করে দেয় এবং তাকে প্রপোজও করে দেয়। ট্যাং মনে মনে খুশি হয়েছিল, তারপরেও তাকে 2 ঘুষি মারে। তারা দুজন একটি জায়গায় আড্ডা দিচ্ছিল। লু বলে জ্যানের বাসায় না থেকে আমার বাসায় রুমমেট হিসেবে থাকতে পারো। লু বলে হ্যাঁ তাহলে তো তুমি পারো লুচ্চা বেড়া। এরপর মিন ট্যাং এর জন্য কিছু ছোট ছোট ড্রেস কিনে নিয়ে আসে আর বলে তুমি এটা পরে লু এর সামনে গেলে লু পুরোই সারপ্রাইজড হয়ে যাবে। সে ওটা পড়তে লজ্জা পাচ্ছিল, তার
তারপরেও যায় তাই করে পড়ে। এর ভেতর লু দরজার বাইরে এসে দরজা নক করে। তখনই সে বড় একটা শার্ট পরে সমস্ত কিছু ঢেকে রাখে। লু বলে, সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, এজন্য আমি তোমাকে মেসেজ করতে এসেছি। এরপর ট্যাং চুপচাপ শুয়ে থাকে এবং লু তাকে মেসেজ দিতে থাকে। লু তার দিকে তাকালে বুঝতে পারে ট্যাং তার জন্য স্পেশাল কিছু করার চেষ্টা করছিল। লুও কিন্তু অনেক রোমান্টিক ছিল, এজন্য তাকে কিস দিয়ে দেয়। গাইস, এই 3টা কাপলের ভেতর থেকে তোমার কাছে কোন কাপলটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। অন্যদিকে আমাদের দেখানো হয় হি এবং জ্যান দুই ভাইয়ের ভিতর রাগারাগি ঠিক হয়ে যায়। হি বলে, মিন দেখতে খুবই কিউট, তোমার সাথে অনেক মানায়। জ্যান বলে, আমিও ইয়োলিনকে ভাবি হিসেবে অনেক লাইক করি, তবে তুমি যদি ভাবিকে কষ্ট দাও তাহলে কিন্তু খবর আছে। পরের সিনে আমরা জ্যান আর মিনকে হ্যাপি কাপল হিসাবে দেখি। এখানে জ্যান মিনকে কিস করে। ওদিকে লু ট্যাংকে পেয়ে খুবই খুশি, মানে 3টা কাপল তাদের জীবন সঙ্গীকে পেয়ে খুবই খুশি। তোমরা কেমন ড্রামা দেখতে লাইক করো আমাকে তোমরা যদি একটু কমেন্ট করে বলো, তাহলে আমি সেই টাইপের ড্রামা বানাতে পারবো। এমন সুইট রোমান্টিক ফানি ড্রামাগুলো দেখতে চাও নাকি অন্য কোনো ড্রামা? এই ড্রামাটা 24টা পার্টস ছিল, আমি সবগুলো পার্ট একসাথে এক্সপ্লেন করে দিলাম। এমন এমন ফুল ড্রামাগুলো দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো প্রিয়, দেখা হচ্ছে নেক্সট কোনো ড্রামা এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।